আসসালামাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। আপনাদের সাথে এই বই রিভিউ, বুক রিভিউ থার্ড সেশন এটি। আসলে এই বইটি 83 ইয়ার্স ওল্ড। আমরা প্রথম সেশনেই বলেছি যে এই বইটি পাবলিশ হয়েছিল 1937 সালে। সেই সময় থেকে এই দীর্ঘ সময় পৃথিবীতে সর্ববিকৃত মানে হাইয়েস্ট সেলিং তিনটি বইয়ের যদি টপ 3 বলেন আছে, টপ 10 এ তো অবভিয়াসলি আছে। এবং নন ফিকশন ক্যাটাগরিতে এটি কিন্তু নাম্বার 1 অলওয়েজ। হ্যাঁ, এবং এই বইয়ের আসপেক্টে যত সেলফ হেল্প বুক বলে সেই বুকগুলো অনেকেই এই বইয়ের কে ফলো করেছে, লাইক 7 হ্যাবিটস এবং অন্যরা। তো আমরা আগের দুটি সেশন নিয়েছিলাম। প্রথম সেশনটা ছিল মূলত হচ্ছে বইয়ের লেখক, দ্যাট ইজ হচ্ছে নেপোলিয়ন হিল সম্পর্কে কিছু কথা বলেছি, এবং এই বইয়ের উদ্যোক্তা যিনি বইটা লেখার জন্য অনুপ্রাণিত করেছেন নেপোলিয়ন হিলকে যিনি, এবং মূলত যাকে নিয়ে প্রথম শুরু হয়েছিল সেই বইটা, সেটা অ্যান্ড্রু কার্নেগি নিয়ে কথা বলেছি। এটি ছিল প্রথম সেশন। দ্বিতীয় সেশনে আমরা চ্যাপ্টার 1 নিয়ে কথা বলেছিলাম। আজকে মূলত সেকেন্ড চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টার একটা কম্বিনেশন করে আমরা এই দুটো চ্যাপ্টার শেষ করব। এবং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট যে এটিকে একটা সংযোগ করা। আমরা আসলে স্ক্যাটার্ড ভাবে পড়বো না, আমরা আসলে স্ক্যাটার্ড ভাবে শিখবো না। আমরা প্রত্যেকটা গল্প যে বলছি সেই গল্পগুলোর একটা লিঙ্ক আপ করে ফাইনালি শেষ করব। যেমন প্রথম চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 1। আপনারা অনেকে হয়তো বইটা কালেক্ট করেছেন, পিডিএফও আছে, এটা কোনো বড় চ্যালেঞ্জ না, বাট বইটা পড়তে হবে। কারণ বুক রিভিউ থেকে একটা আলোচনা করলে যখন পরবর্তীকালে বইটা পড়বেন, যদিও ল্যাঙ্গুয়েজ আকারে ইংরেজি একটু কঠিন, স্পেশালি 83 ইয়ার্স আগে লেখা ইংরেজি কোনো কোনো ক্ষেত্রে একটু টাফ মনে হবে, অনেক ক্ষেত্রেই বুঝতে সময় লাগবে। আর এত বড় একজন রাইটারের বই, আমরা যেহেতু আমাদের মাদার টাং ইংলিশ না, সো আমাদের জন্য ডিফিকাল্ট। বাট এই রিভিউ সহ এরকম অনেক রিভিউ আছে, বাট যেহেতু আমরা নিজেরা করছি এটিকে ফলো করলেই ভালো একটা প্রসেসে, বিকজ অনেক ধরনের অডিও বুক থাকে, অনেক ধরনের রিভিউ আসছে, অনেক বাংলা বই করেছে, এবং বাংলা যারা অনুবাদ করেছে অনেক ভুল আছে। আমি রিকোয়েস্ট করবো যদি বাংলা অনুবাদ কেউ পড়েনও, মেইন অথেন্টিক বইটা পড়বেন। কারণ এই একটা বই যদি আপনি পড়ে ফেলেন, বইটা শুরু থেকে শেষ পর্যন্ত, এবং অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলে ইমপ্লিমেন্টেশন করতে পারেন, আর কোনো বই পড়ার প্রয়োজন হবে না। এটি কিন্তু আমরা বিভিন্নভাবে আপনাদেরকে বলেছি, স্পেশালি কয়েকজন বিখ্যাত রাইটার পরবর্তীকালে একই কথা বলেছেন যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে হয়তো তার আর কোনো বই মানে সেলফ হেল্প কোনো বই পড়ার প্রয়োজন নাই, তার জীবন গঠনের জন্য, তার জীবনের লক্ষ্য ঠিক করার জন্য, তার জীবনে অর্জনের জন্য। এর বাইরে মানুষ প্লেজারের জন্য তো অনেক ধরনের উপন্যাস পড়ে, গল্প পড়ে, সেটি ভিন্ন কথা। তো যাই হোক, আমরা দ্য পাওয়ার অফ থট প্রথম চ্যাপ্টার আলাপ করেছিলাম। আর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে যে ডিসকাস করেছিলাম সেটি হচ্ছে ডিজায়ার। তো আপনার নিশ্চয়ই মনে আছে সেকেন্ড ক্লাসে আমি 3টা গল্প বলেছিলাম। কেউ একজন কি হেল্প করবেন যে 3টা, আমার গল্প জানতে চাচ্ছি না, বাট 3টা ঘটনা বলেছিলাম, 3টা ঘটনা কেউ বলতে পারবেন যে কি ঘটনা ছিল, কার কার ঘটনা ছিল? কেউ একজন? রাকিব বলতে পারেন একটু কাইন্ডলি। রাকিব যেহেতু 3টা সেশনই ছিলেন। সাহেব আপনি একটু, জি রাকিব একটু কাইন্ডলি, বা হ্যাঁ রাকিব বোধহয় কথা বল প্লিজ। আচ্ছা, কেউ যদি কথা বলতে না চান আমি তাহলে রিভিউ করে দিই। 3টি ঘটনা ছিল, ঠিক আছে। আমার মনে হয় যে যেহেতু আপনারা ভিডিওটা পরবর্তীকালে হয়তো দেখা হয়নি, অথবা বইটাও অনেকের কাছে নাই, এটা কোনো বড় চ্যালেঞ্জ না। কেউ কথা বলবেন কি? আচ্ছা, আমি বলছি। সেটি হচ্ছে 3টি ডিফারেন্ট ইস্যু ছিল। প্রথমটা আমরা বলেছিলাম মিস্টার এডউইন সি বার্নেসের একটা ঘটনা বলেছিলাম, যিনি যার জীবনে একটা লক্ষ্য ঠিক করেছিলেন, অত্যন্ত গরিব এবং অলমোস্ট অশিক্ষিত একজন, খুব গ্রামে থাকা একজন লোক, এডউইন সি বার্নেস। উনি হঠাৎ করে মনে করলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী ওই সময়কার, আজ থেকে প্রায় 100 বছর আগে, সেটি হচ্ছে আমরা সবাইকে জানি টমাস আলভা এডিসন, তার বিজনেস পার্টনার হবেন। এবং কিভাবে বিজনেস পার্টনার হলেন, তার কি স্ট্রং ডিজায়ার ছিল, এটি নিয়ে কথা বলেছি। সেকেন্ড কথা বলেছি আমরা ডার্বি নামে এক ভদ্রলোকের কথা, যিনি ওই সময় আমেরিকার টপ 10 ইন্স্যুরেন্স সেলারের একজন ছিলেন। মিস্টার ডার্বির চাচা এবং দুই চাচার দুটি ঘটনা আমি বলেছিলাম, এবং এর সঙ্গে আরো একটি ঘটনা বলেছিলাম, সেটি হচ্ছে যে একজন মুসলিম সেনা প্রধান, একজন ওয়ারিয়র, তার নাম আমরা জানি সবাই,
তারেক বিন জিয়াদ, ওনার ঘটনা বলেছিলাম, এটা স্পেন বিজয়ের ঘটনা। এই তিনটি ঘটনা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু এর পরে যতগুলো ঘটনা বলবো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। এবং আমরা যে 10টা সেশনের কথা বলছি, 10টা সেশন শেষ করলে এই ঘটনাগুলো একটার সাথে একটা আমরা মিলিয়ে এবং এখান থেকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা বই থেকে কি উপকার পেতে পারি। এবং আমি আপনাদেরকে আশা করব শুধু এই বই বলা না, 1 বছর যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, বা আমরা যারা এটাকে এই প্রসেসের সাথে থাকবো, বুক রিভিউ আরো বই পড়বো, অন্য বই আলাপ করবো, কিন্তু এই বইয়ের থেকে আমরা কি আউটপুট পেলাম, আমরা জীবনে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারলাম, একটা ফলো আপ চার্ট টাইপ করার ইচ্ছা আছে। তো যাই হোক, আজকের আপনার থার্ড সেশন অফ দিস বুক রিভিউ আমরা শুরু করছি। সেখানে আমরা আরো 3টি ঘটনা বলবো। প্রথম ঘটনা হচ্ছে আমি যেটা বলবো, এটি অত্যন্ত আমার মনে হয় যে আমি পার্সোনালি বলবো যে এই ঘটনা আমি 3বার পড়েছি বই পড়ার সময়। তৃতীয়বারে যে আমার মনে হয়েছে, আগের 2বারও পড়েছি বাট সামহাও অতটা ইম্পর্টেন্স নেই, তৃতীয়বারে মনে হয়েছে যে লাইফের সাথে অত্যন্ত মিল আছে। সেটি লেখকের ভাষায় বলছি। লেখক এই চ্যাপ্টারের শুরুতে বলছেন, এই ঘটনা বলার সময় বলছেন যে আমি একজন যুবকের কথা বলবো, যে যুবকের বয়স 24 বছর, 24 ইয়ার্স, এবং আমি তাকে চিনি তার জন্মের কয়েক মিনিট পর থেকে, অর্থাৎ তাকে 24 বছরে চিনেন। সো আমরা একটু আমাদের রোমাঞ্চকর মনে হচ্ছে যে 24 বছরের একজন যুবকের কথা বলছে, এবং সেই যুবককে উনি প্রায় 24 বছর যাবত চিনেন, কারণ প্রথমে 1 মিনিট পরে, 1-2 মিনিট পরে। তো পরবর্তীতে লেখক বলছেন হি ইজ নান আদার দেন মাই ইয়াংগেস্ট সান। এখানে ঘটনাটা কিরকম আমি বলি। আমরা হিল মানে নেপোলিয়ন হিলের বড় ছেলে, উনি আসলে পত্রিকার বিজনেস করতেন, পেপারের বিজনেস করতেন। তো পরবর্তীকালে তো ওনার ছোট ছেলে যখন হয়, তখন হসপিটালে ওনার ফিজিক্যালি কানের যে বাইরের অংশটা এটি ছিল না, মানে ওই বাচ্চাটার 2টি কানই ছিল না, এবং এটা না থাকার কারণে তারা হাজবেন্ড ওয়াইফ খুবই হতাশ হয়ে যায় এবং অনেক ধরনের ডক্টরের সাথে আলাপ করে। ডক্টররা বিভিন্ন ধরনের টেস্ট করে, স্পেশালি তখনকার আজ থেকে প্রায় 100 বছর আগের যে টেস্ট প্রসেস ছিল, সেই টেস্টে ফাইনালি বলা হয় যে এই বাচ্চাটি শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ ও বাচ্চাটা শুনতে পারবে না কখনোই, এবং যেহেতু সে শুনতে পারবে না, স্বাভাবিকভাবেই সে হয়তো কথাও বলতে পারবে না। তো স্বাভাবিকভাবে তখন লেখক বলছেন, লেখকের প্রত্যেকটা লাইন আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় যেভাবে বলে। লেখক বলছেন, লেখক খুব মানে আমার খুব মর্মস্পর্শে, আমার স্পর্শ করে গেছে লেখকের ভাষাটা। উনি বলছেন যে একজন ডক্টর হিসেবে সে ঠিকই বলেছে, ডক্টর এটা বলতেই পারেন, বাট আমার অ্যাজ এ ফাদার আই হ্যাভ এভরি রাইট টু ডিনাই ইট, ডিসএগ্রি উইথ দ্য ডক্টর। উনি এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। তো অ্যাকসেপ্ট না করার কারণে কি হয়েছে, বাচ্চাটা স্বাভাবিকভাবে, আমরা জানি যে ছোট বাচ্চারা 1 বছরের পর থেকে আস্তে আস্তে কথা বলা শুরু করে। যেহেতু এই বইটা দীর্ঘ, উনি 29 বছর লিখেছেন এবং উনি লেখক ছিলেন নেপোলিয়ন হিল। উনি মোস্ট অফ দ্য টাইমে ওনার লেখার কাজে বাসায় থাকতেন, এর বাইরেও উনি বিভিন্ন প্রোগ্রামে যেতেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি লেকচার দিতেন, মানে ভলেন্টারিলি বিভিন্ন সেমিনারে কথা বলতেন। বাট ওনার ছোট বাচ্চা হওয়ার পরে যেহেতু ওনার কাছে মনে হয়েছে যে উনি অ্যাকসেপ্ট করবেন না, ওই বাচ্চার শুরু থেকেই ওই বাচ্চার কান ছিল না, কানের এখানে ছোট ছিদ্র ছিল, সেখানে সে বারবার বলতো যে বাবা, ডাক্তার যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি তুমি কথা বলতে পারবে, তুমি শুনবে এবং তুমি পৃথিবীর অন্যতম সাকসেসফুল মানুষ হবে। এরপরে যখন বাচ্চাটা একটু বড় হওয়া শুরু করলো, তার বড় ভাই পত্রিকা ব্যবসায় খুব ভালো করছে, পেপারের এজেন্সি নিয়ে কাজ করছেন, তখন উনি বলতেন যে দেখুন, তোমার ভাই পেপারের ব্যবসা করছে, পেপার সেল করছে, তুমি তোমার বড় ভাইয়ের থেকে অনেক ভালো করতে পারবে, কারণ তোমার বড় ভাইয়ের থেকে তুমি সিম্প্যাথি পাবে, তুমি মানুষের বেশি ভালোবাসা পাবে, তোমার যেহেতু একটু ফিজিক্যাল ডিসএবিলিটি আছে, তুমি অনেক ভালো করবে। তো এই যে উনি কন্টিনিউয়াসলি বাচ্চার সাথে কথা বলতেন, বাচ্চাকে বিভিন্ন ধরনের গান শোনানোর চেষ্টা করতেন। তখনকার যে এই যে ফোন ছিল, এখনকার টেপ রেকর্ডার ছিল না, যেটিকে আমরা গ্রামোফোন টাইপ যে জিনিসগুলো, এগুলো গান শোনানোর চেষ্টা করতেন। এরকম করতে করতে বাচ্চাটার বয়স যখন একটু বাড়লো, তখন উনি হঠাৎ করে আবিষ্কার করলেন যে বাচ্চাটা কিছুটা শুনছে, এবং তখন যিনি ইন্টারেস্টিং একটা জিনিস আবিষ্কার করেছেন, যেটি আমার মনে হয় আপনাদের প্রত্যেকের জন্য নতুন ইনফরমেশন, আমার জন্য নতুন ইনফরমেশন ছিল প্রথমবার যখন এই বইটি পড়েছি। লেখক বলছেন যে মানুষ যে কানে শুনেন, এই কান ছাড়া আর একটা শ্রবণ ইন্দ্রিয় আছে, আর একটা জায়গা থেকে মানুষ শব্দ শুনে। কেউ কি কোনো গেস করতে পারেন যে কোন কোন অঙ্গ থেকে মানুষ শুনতে পারে? এই কান ছাড়া মানুষ শুনতে পারে, এটি কোন অঙ্গ হতে পারে? কেউ কোনো গেস আছে? মনিরুল বা সালাউদ্দিন পারভেজ, কে কি বলছেন? স্যার চোখ স্যার। আচ্ছা অনিক, ঠিক আছে অনিক, থ্যাংক ইউ। আমি বলছি,
সেটি হচ্ছে আসলে, হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা বন্ধ করে দেন, থ্যাংক ইউ। আসলে চোখ নয়, সেটি হচ্ছে হাড়। মানুষের যে হাড় থাকে না, বন, এই বনের মাধ্যমে মানুষ শব্দ শুনে। তো স্বাভাবিকভাবে মানুষের শরীরের যে হাড় আছে বা বন আছে, এর একটি অংশই শুধুমাত্র বাইরে এক্সপোজ, সেটি দাঁত। এই দাঁতের মাধ্যমে কিন্তু মানুষ কিছুটা শুনে। ধারণা করা হয়, এটি খুব রিসার্চে প্রমাণিত নয়, তবে ধারণা করা হয় যে আমরা যে পরিমাণ শব্দ শুনি তার 5 to 10% দাঁতের মাধ্যমে অর্থাৎ হাড়ের মাধ্যমে শোনা সম্ভব। তো যখন এই নেপোলিয়ন হিল অত্যন্ত ব্যাকুল, কনফিডেন্ট যে বাচ্চাকে তার শব্দ শোনাতেই হবে, উনি তখন কন্টিনিউয়াসলি বাচ্চাকে বিভিন্ন রেকর্ড শোনাতেন। তো ওই এগুলো মনে আছে সিডির মতো যেগুলো থাকতো। তো একদিন উনি দেখছেন যে তার বাচ্চা, যখন তার বয়স 3-4 বছর, তখন ওই সিডিটা দাঁতে চেপে ধরছেন এবং মনে হচ্ছে যে ওই মিউজিকটা সে কিছুটা বুঝতে চেষ্টা করছে, তার চোখ চোখ দেখে বোঝা যাচ্ছে সে কিছুটা শুনছে। তখন সে মনে মনে ফিল করলো, একটু আশার আলো দেখলো। এরপরে তখন বাচ্চার যখন আরো কয়েক বছর পরে স্কুলে ভর্তির ইস্যু আসছে, তখন কিন্তু কোনো স্বাভাবিক স্কুল তাকে নিতে চাচ্ছিল না, তাকে স্পেশাল স্কুলে দেওয়ার জন্য বলা হচ্ছিল। বাট হিল এবং তার ওয়াইফ, লেখক হিল এবং তার ওয়াইফ অত্যন্ত অ্যাডামেন্ট ছিলেন এবং তিনি বলছিলেন যে আমার বাচ্চাকে স্বাভাবিক স্কুলে ভর্তি করতেই হবে। এরপর অনেক ঝগড়াঝাটি করে তাকে স্কুলে ভর্তি করা হয় এবং স্কুলের টিচাররা বিভিন্ন সময় অভিযোগ করে যে আপনার বাচ্চা শুনতে পারেন না, এই কারণে ও লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এর অনেক বছর পরে একজন শিক্ষক বলেন যে আপনার ছেলের সামনে খুব জোরে কথা বললে সে কিছুটা শোনে। যাই হোক, এভাবে আগাতে থাকে। এরপরে যেটা হয় যে এই নেপোলিয়ন হিলের বাচ্চাটা যখন 7 বছর, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই অদ্ভুত ঘটনা হচ্ছে, নেপোলিয়ন হিল এবং তার ওয়াইফ কাজে বাইরে যান। তো একজন হোম অ্যাসিস্ট্যান্ট, বেবি সিটারের কাছে তার বাচ্চাকে রেখে যায়। তো বাচ্চাটি যেটি করে, 7 বছরের বাচ্চা, তাদের যে ডুপ্লেক্স বাসা, সেই বাসার রান্নাঘরের এখানে একটা ছোট্ট কিচেনে একটা জানলা ছিল, সেই জানলা থেকে বাচ্চাটা নেমে যায় এবং বাচ্চাটা নেমে বাসার পাশে একটা মুচির দোকান ছিল, মুচি কাজ করতো, মুচির দোকান ছিল। ইনফ্যাক্ট সেই মুচির কাছ থেকে $6 ধার করে। এই মুচি যেহেতু তার বাবা মাকে চিনে, সে $6 চাইলে তাকে এটা দেওয়া হয়। সে $6 থেকে বেশ কিছু পেপার কিনে এবং সেই পেপারগুলো রাস্তায় রাস্তায় ফেরি করে বিক্রি করে এবং ওই বিক্রি টাকা দিয়ে আবার পেপার কিনে আবার বিক্রি করে। সেই সকাল থেকে রাত অবধি, সন্ধ্যা অবধি সেই পেপার বিক্রি করে এবং সন্ধ্যাবেলায় বিকালবেলায় এসে সে তার এই মুচির $6 ফেরত দিয়ে বাদ বাকি টাকাটা নিয়ে সে বাসায় ঢুকে এবং বাসায় ঢুকে সে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। তার হাতের ভিতরে আরো $48 মতো টাকা তার হাতে জমা থাকে। তো বাবা মা যখন রাতে ফিরে আসে একসঙ্গে, তখন দেখতে পায় যে বাচ্চাটি অত্যন্ত টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে এবং নেপোলিয়ন হিলের ওয়াইফ অত্যন্ত জোরে সরে কান্দা শুরু করে, বিকজ উনি বুঝতে পারেন যে বাচ্চাটা বাইরে গিয়েছিল এবং সে কিছু একটা করেছে, তার হাতে যেহেতু টাকা আছে, এবং উনি খুব ভয় পাচ্ছিলেন যে বাচ্চাটা তো গাড়ির নিচে পড়তে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, যেহেতু উনি শুনতে পান না এবং কথা বলতে পারে না। স্বাভাবিকভাবে নেপোলিয়ন হিলের তখন মনে একটা আশার জায়গায় এবং বলে যে এই যে দীর্ঘ 7 বছর যাবত, 6 বছর যাবত আমি তার কানের কাছে কন্টিনিউয়াসলি বলছি যে বাবা তুমি পারবে, যখন সে ঘুম ভাঙে এবং বলে যে বাবা আমি আজকে পেপার কিনেছি এবং পেপার বিক্রি করেছি এবং সেখান থেকে এটি আমার প্রফিট হয়েছে, নেপোলিয়ন হিল অত্যন্ত আশা মনে জাগে এবং উনি নিজেকে মনে করে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপরে আমেরিকাতে একটি শব্দ শোনার যন্ত্র আবিষ্কারের জন্য একটি কোম্পানি ইনভেস্ট করে এবং নেপোলিয়ন হিলের এই বিষয়টি, যেহেতু সে বিখ্যাত লেখক ছিলেন, ওই সময় আরো বিখ্যাত হচ্ছেন, সেই কারণে তার ওই কোম্পানির লোকজন একটা স্যাম্পল আকারে তার বাচ্চার কানের হিয়ারিং এইডস একটা যন্ত্র দেয়, কিন্তু যন্ত্রটা কাজ করে না, তারা একটু মন খারাপ করে। এরপরে সময় চলতে থাকে, তার স্কুলের মোটামুটি লেখাপড়া আগায়, খুব একটা কথা বলতে পারে না, কিছু শব্দ মুখ থেকে উচ্চারণ করতে পারে, খুবই অল্প পরিমাণে শোনে। কিন্তু এরপরে ওই যে প্রথম টেস্ট করে, তার 7 বছর পরে, 8 বছর পরে আপনার আরেকটা যন্ত্র বের হয় এবং তাকে প্রথমবার স্যাম্পল আকারে ওই কোম্পানি আবার পাঠায় এবং অদ্ভুতভাবে খেয়াল করা হয় যে তার বয়স যখন অলমোস্ট 18 বছর, তখন সে ওই যন্ত্রের সাহায্যে পুরোপুরি শুনতে পায় এবং সে ধীরে ধীরে কথা বলতে পারে এবং সে কন্টিনিউয়াসলি বিভিন্ন গান শুনতে থাকে এবং তার যে এই 18 বছর, দীর্ঘ 18 বছর শুনতে না পাওয়ার যে ব্যাকুলতা, সেই জন্য সে বিভিন্ন মুভি দেখতে থাকে, গান শুনতে থাকে, অনেকের সাথে গল্প করতে থাকে এবং পরবর্তীকালে যখন সে ধীরস্থির হয়, তখন এই যে হিয়ারিং এইড বা এই যন্ত্রটা আবিষ্কার করা যে কোম্পানি, সেই কোম্পানির মালিকের কাছে নেপোলিয়ন হিলের ছেলে, ওনার নামও আমি বলে দিই, ব্লেয়ার একটা চিঠি লেখে যে আপনাদের এই যন্ত্রটা আমার জীবন চেঞ্জ করেছে, আমি আপনার সাথে দেখা করতে চাই। পরবর্তীকালে আমরা জানি, আমি একটু দ্রুত বলছি বিকজ কয়েকটা ঘটনা বলতে হবে এবং এটা লিঙ্ক আপ করে দিব। পরে বলা হচ্ছে
যে ওই যে ভদ্রলোক যিনি হচ্ছে এই হিয়ারিং এইড তৈরি করার মালিক যে কোম্পানি, ওর সাথে নেপোলিয়ান হিলের ছেলে দেখা করে এবং দেখা হয়। পরবর্তীকালে এই ব্লেয়ার বলে যে তার বয়স যখন বেশ কিছু বয়স হয়ে গেছে, প্রায় 20-এর মতো বয়স, তখন সে বলে যে আমি এই যন্ত্র আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, অতএব আমি আমেরিকাতে প্রায় লক্ষাধিক বাচ্চারা যারা শুনতে পায় না তাদের এই শোনার যে এটি যেটা ফিজিওলজিক্যাল কাজ না, এটা যে শুধুমাত্র কানের একটা যন্ত্র না, মানুষের একটা দেহর অঙ্গ না, এটি যে মেন্টাল বিলিফ সিস্টেম, স্ট্রং ডিজায়ার, বার্নিং ডিজায়ার থাকলে মানুষ যে শুনতে পারে। আমার বাবা দীর্ঘ 18-20 বছর যাবত আমার সাথে কথা বলতে 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 আমাকে এটিকে মনের ভিতর ঢুকিয়ে দিয়েছে যে ইউ ক্যান, পারবে না, তুমি পারবা, তোমাকে পারবা। সো এই জিনিসটা সে শেয়ার করতে থাকে। পরবর্তীকালে ওই কোম্পানি তার ছেলে চাকরি হয় এবং আমেরিকাতে একটা সাড়া পড়ে যায় যে যারা শ্রবণ প্রতিবন্ধী, যারা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাদের কাজে উনি হেল্প করতে থাকেন। সো এটি লেখক বলেছেন যে তার ছেলের ঘটনা, স্ট্রং ডিজায়ার এবং ট্রাস্ট বিলিভ যদি থাকে, মানুষ যে কোনো অর্জন করতে পারে। এর থেকে বড় ঘটনা, এর থেকে একজন লেখকের ব্যক্তিগত জীবনে তার ছেলের জীবনের থেকে নেওয়া ঘটনার থেকে বড় ইন্সপায়ারেশন আমরা আর পেতে পারি না। আমার কাছে পার্সোনালি আমি খুব ইন্সপায়ার্ড হই। এটি একটা ঘটনা। এছাড়া আরো দুটি ঘটনা বলে আমি আজকের সেশনের একটা সাম করবো, আপনি বুঝতে পারবেন। আরেকটি ঘটনা, আপনারা একটু ইন্টারনেটে সার্চ করবেন, শিকাগো ফায়ার নামে একটা আগুন লেগেছিল। সেটিও আজ থেকে প্রায় 100 বছর আগে, যেহেতু বইটি লেখা শেষ হয়েছে আজ থেকে 83 বছর আগে, অতএব তার আগের ঘটনা, অবভিয়াসলি প্রায় 100 বছর আগের ঘটনা, শিকাগো ফায়ার। এবং এখানে শিকাগো শহরে যে একটা মার্কেট ছিল, এই মার্কেটে বেশ কিছু দোকান ছিল, সেগুলো কিন্তু পুরো একটা আগুনে ভস্মীভূত হয়ে যায়, পুড়ে যায়। সো এই মার্কেটের যারা মালিক সমিতির লোক ছিল, যারা মালিক ছিল, দোকান মালিক ছিল, তারা পরের দিন সকালে সবাই দেখতে থাকে তাদের আগুনে জ্বলে তাদের সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা তারপর একটা কুইক মিটিং করে এবং মিটিং এ একটা ইস্যু তোলে যে এখানে নতুন করে ব্যবসা শুরু করবে নাকি আমেরিকার অন্য অঞ্চল যেখানে আরো মানে কম চ্যালেঞ্জ, আরো ভালোভাবে ব্যবসা করে সেখানে যাবে। তো সবাই ডিসিশন নেয় যে যেখানে যেহেতু এই শিকাগোতে আগুন লেগেছে, এখানে আর তারা ব্যবসা করবে না, এটা তারা অপয়া মনে করছে এবং এখানে ব্যবসা করবে না। এই সমস্ত ব্যবসায়ীরা একমত হয় একজন ব্যক্তি ছাড়া, তার নাম হচ্ছে মার্শাল ফিল্ড। আমি যদি ভুল না বলি, রাইট, তার নাম হচ্ছে মার্শাল ফিল্ড এবং রাইট, মার্শাল ফিল্ড। সো মার্শাল ফিল্ড ওই সময় ওই আগুনের দিকে তাকিয়ে সবাইকে বলে যে জেন্টলম্যান, আপনারা চাইলে যেতে পারেন। আমি এই যে আমার দোকান ছিল যেখানে আগুন লেগেছে, সেই আগুনের দিকে তাকিয়ে আমি বলছি যে আমি এখানে আবার বড় শপিং মল করব এবং যতবারই আগুন লাগে এটি দাঁড়িয়ে থাকবে এবং আমেরিকার সবচেয়ে বিশাল শপিং মল এখানে হবে। লেখক বলছেন, লেখক যখন লিখছেন তখন অলরেডি 50 বছর পার হয়ে গেছে আগুন লাগার ঘটনা, তার মানে 83 + 50, মানে প্রায় 140 বছর আগের ঘটনা, আজকের থেকে 140 বছর আগের ঘটনা। লেখক এই ঘটনার 50 বছর পরে বলছেন যে পৃথিবীর ইতিহাসে এই যে মার্শাল ফিল্ডের নামটা আছে, তার শপিং মলটা আমেরিকার সবচেয়ে, শিকাগো শহরের সবচেয়ে বিখ্যাত শপিং মল, কিন্তু আর যারা ব্যবসায়ী ছিল যারা আগুনে লাগার পরে এখান থেকে চলে গেছিল, তাদের নাম ইতিহাসে লেখা নেই। মার্শাল বলছেন, নেপোলিয়ন হিল বলছেন যে মার্শাল ফিল্ডের লাইফের যে স্ট্রং ডিজায়ার ছিল, বার্নিং ডিজায়ার ছিল, যেটি আগের 3টা ঘটনা বলেছিলাম, তারেক বিন জিয়াদ অথবা এডুইন সি বার্নেস, তার কথা বলছেন লেখক। পরে বলছেন যে এখানে অন্য ব্যবসায়ীদের সঙ্গে মার্শাল ফিল্ডের ডিফারেন্স ছিল যে মার্শাল ফিল্ড হচ্ছে এডুইন সি বার্নেসের মতো স্পেসিফিক ছিলেন। এডুইন সি বার্নেস বলেছিলেন যে আমি টমাস আলভা এডিসনের সাথে কাজ করব, তার ব্যবসায়িক পার্টনার হব, তার অর্গানাইজেশনে চাকরিও করব না, অন্য কিছু করব না। তার লক্ষ্য ছিল বিজনেস অ্যাসোসিয়েট, বিজনেস পার্টনার হওয়া। আমেরিকার সবচেয়ে বড় বিজ্ঞানী এবং সব অন্যতম সেরা ধনী তার বিজনেস পার্টনার হবে। একইভাবে মার্শালের কথা বলছিলেন, তার গোলটা ছিল স্পেসিফিক এবং তিনি চেষ্টা করেছেন যে কি করতে হবে। এখন লেখক এর ঘটনার পরেই বলছেন যে আপনি যদি লাইফে কিছু রিয়েলি অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা ফর্মুলা করতে হবে, 6 স্টেপ ফর্মুলা। এখন আমি বলবো সেটি হচ্ছে, প্রয়োজনে আমি এটা লিখে আপনাদেরকে মেইল করব অথবা পরবর্তীকালে ভিডিও থেকে তুলে নেবেন। যাদের কাছে বই আছে, বইয়ের পাতা নম্বর বলে দিচ্ছি, এটি হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন, এটি হচ্ছে 34 পেজে। সো আমি এখন বলছি
যে 6টা স্টেপ কি। আপনারা কি এই পর্যন্ত আমার সাথে আছেন? যদি একটু ফিডব্যাক দিতেন তাহলে আমি বলতে বুঝাতে সুবিধা হতো। কেউ একজন জি ফিডব্যাক স্যার। দিবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে জি আমি স্যার। এবার জি থ্যাংক ইউ ভাই। তাহলে আমি 6টি স্টেপ এখন বলবো। হ্যাঁ, আসলে মূলত কি আমরা ক্লাস করছি, আমরা পেইড কোর্স করছি, আমার একটা ইচ্ছা যে আমরা কোর্স শেষ হয়ে যাবে, বাট আমরা যারা এখানে অ্যাসোসিয়েট তারা নিজেরা নিজেদের লাইফের কত চ্যালেঞ্জ, কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি, কি করা উচিত ছিল, এই যে একটা মেন্টরিং, সে আমরা এখান থেকে মেন্টর শুরু করব। আমরা এখান থেকে নিজেদের আমাদের ফ্রেন্ডস ফিলোসফার বের করব, বিকজ আমরা যখন এই কন্টিনিউয়াস এডুকেশনে থাকবো, আসলে আমার আইসিএমএ তে আমার একজন সিনিয়র বড় ভাই, ওনার একটা উক্তি, উনি এটা নিজে লিখেছেন, সম্ভবত আমি আর কাউকে পাইনি, উনি হচ্ছে নবকৃষ্ণমণি। উনি বলছেন যে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। কোন একটা কারণে এটি আমার মনে অত্যন্ত ভালোভাবে ঢুকে গেছে আজ থেকে 5-6 বছর আগে। তারপর থেকে আসলে লেখাপড়া আরো বাড়িয়ে দিয়েছিলাম, ইদানিং আরো একটু বেশি পড়ছি। এনিওয়ে, 6টি স্টেপের ফার্স্ট স্টেপ, যদি কাগজ কলম থাকে চাইলে লিখতে পারেন অথবা পরে নোট নিতে পারেন, বাট শোনাটা জরুরি। সেটি হচ্ছে, এখানে লেখক বলছেন, লেখক যেহেতু বলেছেন যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, তার মানে উনি কিন্তু সম্পদশালী হওয়া, অর্থশালী হওয়ার দিকেই বেশি ফোকাস করেছেন, অন্য বিষয়গুলো আছে। সেই জন্য উনি বলেছেন যে আপনার লাইফে আপনি কত টাকা অর্জন করতে চান। গত ক্লাসে মজা করে বলছিলাম যে রাব্বি যদি আজকে থেকে ঠিক করে যে 3 বছর পরে আমি 3 কোটি টাকার মালিক হব, তাহলে এই যে 3 কোটি টাকা, তার উদাহরণটা দিচ্ছি। আপনাদের ফার্স্ট ব্যাচে রাব্বির কথা বলছি, যিনি আজকে ডিসিশন নিলেন যে আমি 3 কোটি টাকার মালিক হব। সেই 3 কোটি টাকা প্রথমে লিখতে হবে এবং স্পেসিফিক হইতে হবে, এটাকে ঠিক করতে হবে। এখন আপনি টাকা বাদ দেন, অন্য কিছু করতে চান। কেউ একজন মনে করলেন যে মাঝহার মনে করলেন যে হি উইল বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি একজন চার্টার্ড সিএ হবেন। সো এটি তার ওই লক্ষ্য হতে পারে, তার গোল হতে পারে। সো কেউ 3 কোটি টাকার মালিক হবেন, এটি যেমন লক্ষ্য হতে পারে। মাঝহারের লক্ষ্য হতে পারে যে আমি 3 বছরের ভিতর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোয়ালিফাই করব, অথবা মনিরুলের মনে হতে পারে আমি আগামী 3 বছরের ভিতর সিএ কোয়ালিফাই করব, বা তুষারের মনে হতে পারে, যারা আমি জানি এখানে যারা সিএ পড়ছেন, বা অন্য অনেকেরই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সবার নাম বলছি না, মন খারাপ করে না, সবাইকেই আমি চিনি, সবাই আমার খুব ক্লোজ। তো এই যে ঠিক করলেন, এটি হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে বলছে যে বি ডেফিনেট টু অ্যাজ টু দ্য অ্যামাউন্ট, ডেফিনেট অ্যামাউন্ট লাগবে। তো অ্যামাউন্ট যদি না বলি, আমি যদি অর্থ ইনকাম যদি আমার 1 নম্বর গোল না হয়, সিএ কোয়ালিফাই করা 1 নম্বর গোল হতে পারে, একটা 100 কোটি টাকার বিজনেস আমার 1 নম্বর গোল হতে পারে। আমার এক বন্ধু বলছে যে আমি, সে হিজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একটা গ্রুপে ফাইন্যান্স ডিরেক্টর ছিল, উনি আমাকে বলেছে আগামী 5 বছর পরে আমি একটা গার্মেন্টস গ্রুপের মালিক হব এবং আমার 1000 কোটি টাকার মালিক হতে হবে। সে 5 বছর পর একটা গোল ঠিক করেছে। হয়তো এই বইটা সে পড়ে নাই, বা আমার সাথে আলাপ হয়নি, আমিও বলতে ভুলে গেছি, বাট সে কিন্তু পড়েছে কি পড়ে জানি না, বাট সে একটা স্পেসিফিক ঠিক করেছে। এবং সে কোন পরবর্তীকালে কোন একটা সেশনে আমি বলবো যে তার গত 2 বছর আগে কথার প্রগ্রেসটা কতটুকু, আপনারা অবাক হয়ে যাবেন। এটি আমার খুব ক্লোজ বন্ধু, আমরা সিএ আইসিএম একসাথে করেছি, এরকম একজন লোকের গল্প আপনাদের পরবর্তীকালে শোনাবো। এনিওয়ে, এটি হচ্ছে প্রথম ঘটনা, যে আপনি কত টাকা ইনকাম করতে চান, কি বিজনেস করতে চান, অথবা আপনি কতগুলো বই পড়তে চান। যেমন আমি ঠিক করতে পারি যে আগামী 5 বছরে আমি 300 বই পড়বো, সো এটা আমার গোল হতে পারে, প্রথম গোল। দ্বিতীয় হচ্ছে, এই গোল অ্যাচিভ করার জন্য আপনি কি কি স্যাক্রিফাইস করতে পারেন, সেকেন্ড লিখতে হবে। লেটস সে মাঝার যদি মনে করে, অথবা মনির যদি মনে করে, মনিরুল, অথবা যদি তুষার মনে করে যে আমার আগামী 3 বছর কোয়ালিফাই করার জন্য আমার রাতে প্রতিদিন 2 ঘন্টা করে কম ঘুমাবো, কিন্তু আমি আমার পড়াটা রেগুলার রাখবো, রেগুলার আমি 5 ঘন্টা পড়বো। সো এই যে কি কি স্যাক্রিফাইস করতে পারে, আমি হয়তো ফ্যামিলি 5টা অনুষ্ঠান মিস করব, আমি হয়তো অনেক সোশ্যাল গ্যাদারিং এ যেতে পারবো না, বন্ধুদের সাথে আড্ডা কমাবো, কিন্তু আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতেই হবে আগামী 3 বছরে। সো কি কি স্যাক্রিফাইস করতে পারবেন, এটিও লিখতে হবে, কারণ এটা রিওয়ার্ড হবে পরে। থার্ড বলছে যে কোন টাইম পিরিয়ড, আমি যেমন প্রথমে যে 3 বছর বলছি, আসলে 3 বছর না, আগে লিখতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। প্রথম লিখবেন যে কি গোল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো, অথবা 100 কোটি টাকার মালিক হবো, অথবা একটা বিজনেসের ওনার হবো, এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এর জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারবেন। থার্ড হচ্ছে স্পেসিফিক টাইম ফ্রেম, 3 বছর, 5 বছর, 2 বছর, 10 বছর লিখতে হবে। ফোর্থ নাম্বার হচ্ছে যে এইটা অনুযায়ী একটা প্ল্যান তৈরি করতে হবে। 1 মাসের প্ল্যান, 6 মাসের প্ল্যান, 1 বছরের প্ল্যান লিখতে হবে, কিন্তু মাস্ট।
এরপরে চতুর্থ নম্বর হচ্ছে লেখা হয়ে গেল, এবং চতুর্থ পঞ্চম একই রকম, আপনি কবে শুরু করবেন, চতুর্থ নম্বর হচ্ছে কবে শুরু করবেন। সে আমি মনে করি কবে শুরু করবেন, আজকে শুরু করবেন। চতুর্থ বলতেছে যে কমপ্লিট এ ডেফিনেট প্ল্যান এন্ড ক্যারিং আউট ডিজায়ার বিগান অ্যাট ওয়ান্স, কখন শুরু করবেন। 5 নম্বর বলছে যে এই জিনিসগুলো ক্লিয়ারলি লিখতে হবে। এই যে প্রথমে আপনার আগের 4টা কিন্তু লেখার কথা বলে নাই। 5 নম্বরে লেখক বলেছেন যে কত টাকা ইনকাম করতে চান অথবা সিএ কোয়ালিফাই করতে চান, এটি আপনার 1 নম্বর স্টেপ লেখেন। তারপরে এর জন্য কি কি স্যাক্রিফাইস করতে চান সেটি লেখেন। 3য় নম্বরে লেখেন হচ্ছে কবের ভিতর করতে চান। 4র্থ নম্বর প্ল্যান। এইগুলো লেখার কথা হচ্ছে 5ম স্টেজে। আর সব 6th স্টেজে বলা আছে যে প্রতিদিন ঘুম থেকে উঠে একবার লাউডলি পড়তে হবে যে আমি, এভাবে বলবেন, আমি মাজহারুল ইসলাম, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই, ইনশাআল্লাহ আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। এটি জোরে জোরে পড়বে। তারপরে বলবে যে আমি এটি ইনশাআল্লাহ 3 বছরের ভিতর হতে চাই। তারপর বলবে আমি এর জন্য প্রতিদিন 2 ঘন্টা এডিশনাল কষ্ট করব, চাকরি করার পরে 2 ঘন্টা পড়বো। তারপরে লিখবে যে আমি এর জন্য প্ল্যান করেছি যে সিএ তে মোট 17টা কোর্স, আমি এই পরীক্ষায় বসবো, এতগুলো কোর্স করব, এই পরীক্ষা এতগুলো, এবং তার জন্য এক একটা সাবজেক্টের জন্য কতগুলো বই পড়বো, কার কাছে কোচিং করব, আমার সাথে শফিকুল আলম স্যারের সাথে হেল্প নিবে নাকি শামীম স্যারের হেল্প নিবে, এগুলো লিখবে। তারপরে 6ষ্ঠ নম্বরে এভাবে পড়তে থাকবে। এবং এটি করলে যদি মাজাহার আজকে এই কাজটা ফলো করে, আমি মাজাহারকে চ্যালেঞ্জ দিতে চাই, আমি মনিরকে চ্যালেঞ্জ দিতে চাই, আমি তুষারকে চ্যালেঞ্জ দিতে চাই, শামীমকে, মানে আরেক শামীম আছে এখানে সম্ভবত, সোহাগকে চ্যালেঞ্জ দিতে চাই যে আপনি যদি এই কাজটা করেন আর যদি আপনি এটি অ্যাচিভ না করতে পারেন, যদি বেঁচে থাকে আমাকে বলেন, তাহলে স্টেপগুলো আমি লিখে দিব, প্রয়োজনে এখান থেকে এই ফটোগুলো পাঠিয়ে দিব, সিম্পল এটা ফলো করেন। তাহলে আমি যে আধা ঘন্টা করে সেশন নিতে চাই, আজকে আরো অনেকগুলো ইস্যু আছে, আমি আর অন্য ইস্যুতে কথা বলবো না। আজকে আমাদের কি বললাম, প্রথমে আমি নেপোলিয়ন হিল তার ছেলের একটা ঘটনা বললাম, তারপরে আমি বললাম মার্শাল ফিল্ড, যিনি কতটা ডিজায়ার, যে উনি বলছেন যে অন্যরা চলে যায় যাক, আমি যেতে চাই না এবং আমি যাব না, এবং এখানে যতবার আগুন লাগে, যতবার আমার দোকান পুড়ে যায়, আমি আমেরিকার সবচেয়ে নাম করা শপিং মল এখানে করে ছাড়বো ইনশাল্লাহ। সো এটি কিন্তু তার একটা ছিল। আর থার্ড, লেখক বলেছেন যে এই অ্যাচিভমেন্ট গুলোর জন্য একটা রোড ম্যাপ দিয়েছেন। এটা কিন্তু চ্যাপ্টার 1 এবং 2 আমি আজকে শেষ করলাম। এই চ্যাপ্টার 1 এবং 2 থেকে কিন্তু আমরা এই আউটকামটা পেলাম যে 6টা স্টেপে আমাদের গোল সেট করতে হবে এবং কিভাবে আমরা কাজগুলো করবো এটি বলা আছে। সো আমার মনে হয় যে এই যে আজকে আমরা ক্লাসটা করলাম, আমরা একটা পাঠচক্র করছি, আমরা বুক রিভিউ করছি, যদি কারো কোনো ফিডব্যাক থাকে, আমার মনে হয় যে আমরা আজকে আর ফার্দার আলাপ করব না। আজকে অবশ্য খুব শর্ট নোটিসে, আজকে ওয়ান্স এগেইন খুব শর্ট নোটিসে কথাটা বলেছি। তো এরপরে হয়তো আরেকটা আমরা নেক্সট উইকে মোটামুটি সপ্তাহে একদিন আমরা করার চেষ্টা করবো, এবং সেটি ইট কুড বি এই মঙ্গলবারটা হতে পারে, যেহেতু মঙ্গলবার মোটামুটি আমি দেখি অন্য ক্লাস বা অন্যগুলো নেই, আমরা এই সেশনটা করতে পারি। মোটামুটি ধরে নেওয়া যায় যে মঙ্গলবার 7:30 থেকে 8টা, অথবা আপনারা যদি কোনো সাজেশন থাকে যে একটু পরে বা আগে। এখন আমার মনে হয় যে আমি 2 মিনিটে আপনাদের ফিডব্যাক নিব, কারণ এরপরে আমাদের ফার্মের স্টুডেন্টদের সাথে একটা ফর্মাল মিটিং আছে। আমাদের স্টুডেন্ট এখন মাশাআল্লাহ অনেক বেশি, প্রায় 20+। সবার সঙ্গে বিভিন্ন ক্লায়েন্টে, অনেকগুলো ক্লায়েন্ট চলছে, সবার সাথে দেখা হয় না, ফিজিক্যাল মিটিং করব। সো প্লিজ আপনারা যদি কোনো শেয়ারিং থাকে বা আজকের এই লার্নিং থেকে আসলে কি কোনো ইন্সপায়ারেশন হলো, আসলে কি আমরা লাইফে কিছু অ্যাচিভ করার জন্য কোনো কিছু ডিফারেন্ট স্টেপ নিব, এই বিষয়ে যদি কারোর কিছু বলা থাকে, 2 জন কথা বলতে পারবেন আমার মনে হয়। প্লিজ, এনিওয়ান। স্যার আমি হ্যাঁ দোলা, হ্যাঁ বলেন, বলতে চাচ্ছিলাম, বলেন প্লিজ। সেশনটাতে খুবই ভালো লেগেছে, যে আসলে লাস্টের দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে আসলে আমাদের একটা গোল আসলে নির্ধারণ করতে হবে। আমরা সবসময় চিন্তা করি যে আমরা এটা অ্যাচিভ করবো, এটা অ্যাচিভ করবো, আর এটার কোনো দিক নির্দেশনাই নাই আসলে, যে আমরা একটা টাইম শিডিউল করে সেই অনুপাতে যদি আমরা 1 বছরের টার্গেট নেই বা 5 বছরের টার্গেট নেই, সেই টার্গেট অনুযায়ী যে আমাদের মানে এইমটা ঠিক করে, যে আমাদের স্যাক্রিফাইস কিছু করে এবং আমাদের ওই মনটা ওইখানে দিয়ে আমাদের যে কাজ সাকসেসফুলি করতে হবে। জি, স্যাক্রিফাইসটা স্পেসিফিক লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার মনে হবে যে স্যাক্রিফাইস কি করলেন এবং
সম্ভব হলে, এখানে লেখক বলেন না, বাট আমি বিশ্বাস করি যে ক্লোজ ডিয়ার ওয়ান বা ক্লোজ ওয়ানের সাথে শেয়ার করতে হবে। তাহলে কিন্তু, যেমন ধরেন আমি যখন কোনো গোল সেট করি, আমি অনেস্টলি বলি, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন বাবাকে শেয়ার করতাম প্রথমত, তারপরে হচ্ছে আমার ওয়াইফের সাথে শেয়ার করতাম, মার সাথে শেয়ার করতাম, এবং কোনো কোনো ক্ষেত্রে আমার বড় ভাইয়ের সাথে শেয়ার করতাম। এই যখন আপনি শেয়ার করলাম তখন কিন্তু একটা অব্লিগেশন তৈরি হয়ে গেল। আমি যখন আমার ওয়াইফকে বলছি যে আমি এই কাজটা করতে চাই, তখন কিন্তু আমি কখনো কখনো ডিরেইল হয়ে গেলে, এখান থেকে যদি একটু ফিরেও যাই, আমার ওয়াইফ কিন্তু আমাকে বলতো যে তুমি কিন্তু বলেছি এটি করবে। সো এমন হতো, ইভেন কেউ যদি মনে করে যে তার ওভার ওয়েট আছে, আমি ধরলাম যে কারোর ওয়েটটা খুব ওভার ওয়েটটা খুব ক্ষতিকর, তাদের জন্য খুব কষ্টকর হচ্ছে এবং এটি তার হেলথ হ্যাজার্ড। সে যদি ফিল করে যে আগামী 3 বছর বা আগামী 1 বছর আমি, আমার ওজন আছে 100 কেজি, সেখান থেকে 70 কেজি আসবো, এটাও কিন্তু একটা গোল সেট হইতে পারে ফর দ্য টাইম বিং। পরবর্তীতে আরেকটা গোল সেট হবে, একই ফর্মুলা একইভাবে অ্যাপ্লাই করা যাবে। অন্য কেউ? থ্যাংক ইউ দোলা। থ্যাংক ইউ স্যার। আর একজন কেউ? স্যার টাইম শিডিউলটা তো স্যার অনেক সুন্দর, আর যে কথাগুলো বললেন পার্ট চক্রের থেকে যেটা শিখলাম, যে স্যার যে স্পেসিফিক গোলটা আছে, এই স্পেসিফিক গোলটা আমি ঠিক করলাম, স্যার এই যে এটা ধরে রাখার জন্য যে আমি কতক্ষণ এই যে গোলের মধ্যে থাকতে পারবো, এটার জন্য যে সকালের যে আপনি বললেন যে সকালে উঠে মনে মনে জোরে জোরে লাউডলি বলতে হবে, নিজের কানকে শোনা যাবে। এটা হয় কি, আপনার এটা ফিজিওলজিক্যাল একটা সাইকোলজিক্যাল কাজ চলে। যখন আপনি জোরে জোরে পড়ছেন তখন আপনার মুখ পড়ছে, কান শুনছে, হার্টে শুনছে, সব অঙ্গে প্রত্যঙ্গে। যদি আপনি ধরেন আপনি অসুস্থ, হ্যাঁ, আপনার শরীর খারাপ লাগছে, আপনি যদি বলেন আমি অসুস্থ, তাহলে দেখবেন আরো অসুস্থ ফিল করছেন। এটি কিন্তু প্রমাণিত, আমি নিজের লাইফে এটা অ্যাপ্লাই করা, এটা আমি অনেক জায়গায় পড়েছি, বাট ফিজিক্যালি বলছি যে আমি যদি ফিল করি না আমার ভালো লাগছে, আমি অসুস্থ না, আমি গুড ফিল করছি, এই কথাটা বললেই কিন্তু আপনার ডিফারেন্ট হয়ে যায়। ধরেন কোনো একটা দিনে সকালে উঠে প্রচন্ড গা ব্যথা করছে, জ্বর লাগছে, খারাপ লাগছে, সো আমি যদি মনে করি জ্বর লাগছে, খারাপ লাগছে, কলিগদের বললাম আমি অফিসে আসবো না, কাজ করবো না, তাহলে কিন্তু সারাদিনই খারাপ যায়। আর সকালে একটু যদি এটা ঝাঁকি মারি যে ঠিক আছে একটু রমনায় হেঁটে আসি, একটু খারাপ লাগছে তো কি হয়েছে, আজকে কাজ আছে জরুরি, মিটিং করতেই হবে, দেখবো সারাদিন আমার আর ইনফ্যাক্ট খুব একটা এই অসুস্থ থাকে না। তো এই যে বিষয়টা, সকালে যখন আপনি জোরে জোরে পড়ছেন এবং রাতে ঘুমানোর আগে পড়ছেন, সারা রাত্রে, এখানে পরের সেশনে আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং লার্নিং দেওয়ার চেষ্টা করব। এটি আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফের একটা লার্নিং হতে পারে। সেটি হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড এবং কনশিয়াস মাইন্ডের যে খেলা চলে, মানুষের যে অবচেতন মন এবং সচেতন মনের ভিতর যে একটা খেলা চলে, এটি নিয়ে একটি কথা বলবো। এটি হচ্ছে 3rd চ্যাপ্টারে, যেটিকে ফেথ চ্যাপ্টার, সেই ফেথ চ্যাপ্টার নিয়ে কথা বলবো, এই জন্য আজকে বলি নাই। তো ওই ফেথ, আমি যেটা বলছি যে এই যে গল্পগুলো বলছি, এটি কিন্তু ইনকমপ্লিট মনে হচ্ছে। আমি বইটা একাধিকবার পড়েছি দেখে আমি বুঝতে পারছি কনসিকুয়েন্সটা কি, বাট আমি মাত্র আপনাদেরকে এই বইয়ের 13টা না 14টা চ্যাপ্টার, 13টা প্রিন্সিপাল বলে, একটা কমন চ্যাপ্টার, এই 14টা চ্যাপ্টারের মাত্র 2টা চ্যাপ্টার নিয়ে কথা বলেছি। আর একটু ফাস্টার আগাতে হবে, এত বেশি লম্বা সেশন করা যাবে না। কিন্তু আমি যখন 14টা চ্যাপ্টার শেষ করব, তখন আপনি বুঝবেন যে প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার মিল আছে, এবং ফেথ, ট্রাস্ট, এই জিনিসগুলোর সাথে একটা মিল আছে। এবং আপনি যদি কন্টিনিউ এই ক্লাসটা করেন, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, শুধু আমি না, আরো অনেক গ্লোবাল লিডাররা, থট গুরুরা এই বইয়ের উপর রিভিউ করেছেন, অনেক অডিও বুক আছে, অনেক মোটিভেশনাল স্পিকাররা এটা নিয়ে কথা বলেছেন। কারোর দরকার, অথবা এটা ফর্মাল ট্রেনিং হয়, যদি ট্রেনিং এ যান, যেভাবেই করেন না কেন, এই বইটা লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আমি শফিকুল আলম দরকার নেই, অন্যরা আমার থেকে অনেক বেশি জানে, কারণ আমি বলেছি যে আমার লাইফে অনেক ধরনের লিমিটেশন আছে। আমরা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসি নাই, আমাদেরকে অনেক কষ্ট করে পড়তে হয়, বারবার পড়তে হয়, বাট যখন আমরা এটা শেষ পড়ি, তখন প্রত্যেকবারই আমার যেটা আছে, স্ট্রং ডিজায়ার আছে, আমার একটা ইচ্ছা যে অ্যাটলিস্ট যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আগামী 3 বছরে কয়েক হাজার লোকের ভিতরে অন্তত কয়েকটা বই, অ্যাটলিস্ট 20 থেকে 25টা বইয়ের যে থিম, এটি আমি দেওয়ার চেষ্টা করবো, এবং তাদেরকে ইন্সপায়ার করব মূল বইটা পড়ার জন্য। যতই আমি গল্প করি না কেন, এই গল্পটা যদি সব শুনে না, সঙ্গে সঙ্গে যদি বইটা একটু একটু করে পড়েন, প্রতিদিন যদি 3 পাতা করে পড়েন, তাহলে দেখবেন যে এই বইয়ের টেস্ট আপনি পেয়ে গেছেন। সো বই পড়েন এবং ইমপ্লিমেন্ট করেন। আর কেউ বলেন, না হলে আমরা আজকে সেশনটা শেষ করতে পারি। স্যার আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা তো ফার্মে আছি, ফার্ম থেকে আস্তে আস্তে টাইম একটু লেট হয়ে যায়, জ্যাম, ঢাকা শহর যেহেতু জ্যামের শহর, সেখানে একটু লেট হয়ে যায়। স্যার যদি টাইমটা একটু পিছানো যায়, যে 9টা, মঙ্গলবার 8টা,
8টা থেকে মূলত 8:30? 8টা। হ্যাঁ, যদি এরকম করা যায় তাহলে আমাদের জন্য অবশ্য ভালো হয়। 8টা থেকে 8:30। ওকে, আমার জি মনে স্যার। হয় যে এটা হতে পারে, আধা ঘন্টা কোনো বড় সমস্যা না, যেহেতু সময়টা মানে আধা ঘন্টা 40 মিনিট হয়ে যেতে পারে ম্যাক্সিমাম। বাট আমাদের 8টায় শুরু করব, আর কোনোভাবে এটা 9:45-র বেশি যাবো না, মানে আধা ঘন্টা থেকে 45 মিনিট আমরা এই ডিসকাশনটা করব রেগুলার বেসিসে, সাপ্তাহিক। এবং আপনারা যদি জি স্যার। কেউ কোনো কারণে মিস করেন, এটা তো আমি একটা চেষ্টা করি এটা আবার পরবর্তীকালে এডিট করে মোটামুটি লেভেলে আমরা ইউটিউবে দিয়ে দিই, একবার দেখে নিলেন, অথবা আরেকবার রিভিউ করি একই কথা, কিন্তু গত 2 ক্লাসের কথা কিন্তু আজকে শুরুতে একটু রিভিউ করেছি। তাহলে যেটা হবে, এত বিখ্যাত একটা বই, ধরেন আমি লাইফে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারলাম সেটাতে একটা ব্যাপার আছে, আপনি কতটুকু আপনার ডেডিকেশনের উপর ডিপেন্ড করবে। অ্যাটলিস্ট এই বইটার থেকে যদি আউটকাম নিতে পারেন, আপনি জব ইন্টারভিউ বলেন, আপনি কোথাও, মানে আপনার কনফিডেন্স লেভেলটা অন্য। আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে যে কোনো একটা ভালো বই, এই বইটার মতো একটা বই, এরকম যদি 5টা বই খুব ভালো করে পড়েন এবং আপনি যদি এর ইনসাইটটা বোঝার চেষ্টা করেন, খালি আক্ষরিক অর্থে সবচেয়ে সমস্যা হচ্ছে, আমি এই রাইটারের লেখা 2টা বাংলা অনুবাদ বই এই গতকালকে এবং তার আগের দিন শামীম আমাকে একটা দিয়েছে, আর আজকে একজন দিল। তা আমি এটা পড়ে দেখলাম পাতায় পাতায় ভুল আছে এবং অনেক তথ্যগত ভুল আছে। কারণটা হচ্ছে ওনারা আক্ষরিক অর্থে গুগল ট্রান্সলেট বা এই ধরনের ইউজ করে। এই জন্য আমি প্রথম থেকে রিকোয়েস্ট করব, যতটুকু কম সম্ভব এটার বাংলা বই পড়ার চেষ্টা, অনুবাদ পড়েন না, অনুবাদে অনেক ভুল কনসেপ্ট আছে। যদি কেউ কিনে থাকেন, আমি দেখেছি আপনারা গ্রুপে কয়েকজন ছবি দিয়েছেন, দেখবেন যে আমি যেভাবে বলছি ওই বাংলা ওভাবে আসে নাই। এটা আসার কারণ হচ্ছে আক্ষরিক অর্থে ইংরেজি থেকে গুগল ট্রান্সলেটে রিয়েল থিমটা আসে না। আপনাকে আসলে অনুধাবন করতে হয়, এটা থেকে রিয়েলাইজ করে বলতে হয়। সো আমি বিশ্বাস করি, যদি আর কেউ আজকে কথা না বলেন, আমরা টাইমের ব্যাপারে ফিক্স করলাম এবং আমরা রেগুলার একটা পাঠচক্র বুক রিভিউ করতে চাই, সেই জিনিসটা আমরা সেটেল করলাম যে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতি মঙ্গলবার 8টা থেকে 8:30 বা 15টা ম্যাক্সিমাম এই সময়টা আমরা করবো। তো সবাই যদি এই টাইমের ব্যাপারে কোনো দ্বিমত না থাকে, দ্বিমত থাকলেই কথা বলেন, আর একমত হলে আমি ধরে নিব আপনারা মৌনতাই সম্মতির লক্ষণ। তাহলে কি আমরা শেষ করবো আজকে? রাব্বি যেহেতু এই ফার্স্ট ব্যাচের সিনিয়র, এর জন্য রাব্বি সরি স্যার, আমি তখন রেসপন্স করতে পারিনি ঠিক মতো, আমার নেট প্রবলেম করছিল। তো জি স্যার, আজকে মধ্যে শেষ করা যায়, এবং আজকের টাইমটা আমার মনে হয় গত 2 দিনের জায়গায় একটু কম ছিল। ঠিক আছে স্যার, এই দিক দিয়ে থ্যাংক ইউ স্যার, আজকে সুন্দর আমাদেরকে কিছু স্পেসিফিকলি মানে তথ্য দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।